পুরুষালী হাতে পরপর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে জায়া। সে বিশ্বাস করতে পারছে না এই ভরা সন্ধ্যাবেলা শক্তপোক্ত হাতের থাপ্পড় হজম করে নিল সে। তাও ভালো, নিজের বাসার ছাদে দাঁড়িয়ে রয়েছে, রাগে অপমানে তার হাতও কাঁপছে। তার সামনেই নিজের দগ্ধ গাম্ভীর্য বজায় রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে কল্প খান। রাগে ফুঁসছে সে, যা এবার তার কথার মধ্যে ফুটে উঠল। তোকে সাবধান করেছিলাম না আমার কথার বাইরে না যেতে? করে নাই? এক কথা দুবার কেন বলতে হয়? হ্যাঁ, জায়া নিজেও দমে না গিয়ে কড়া গলায় বলল, তুমি আমার গায়ে হাত দিলে কেন? তোমারই বা আমার কথা বুঝতে সমস্যা কেন হবে যে এক কথা দুইবার বলো? তুমি আমার গায়ে হাত দিলে কেন? হ্যাঁ, শেষের কথাটুকু চিল্লিয়ে পায়ের কাছে থাকা ফুলের টবে লাথি মেরে বলল জায়া। তার পছন্দ নয় কেউ তার গায়ে হাত তুলুক, কিন্তু এই লোকটা সেই সাহস দেখায় বারংবার। কল্প এবার ভ্রু কুঁচকে ফেলল যারার রাগ দেখে। তার রাগের উপর রাগ দেখাচ্ছে, বাহ। আর এদিকে সে নিজের সব কাজ ফেলে এই মেয়ের জন্য এসেছে বাড়িতে। আজ বাড়িতে একটা গার্ডও নেই, সেখানে এই মেয়ে কোন সাহসে তার কথা অমান্য করে বাড়িতে একা থাকতে চায়, যেখানে তাদের শত্রুর অভাব নেই। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও কোনো কাণ্ডজ্ঞান নেই। সেসব বাদ দিয়ে নিজেকে শান্ত করে বলল, তুই জানিস না আমাদের কি পরিস্থিতি? শত্রুর অভাব নেই আমাদের। আমি বারবার তোকে ফোন করে বলা সত্ত্বেও তুই বাসায় একা থাকলি। যদি কিছু হয়েছে তো? জায়া ভেতরে ভেতরে কাঁপছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। সে কল্পের চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, তুমি এমন কেন? তুমি বরং শত্রুর মতো ব্যবহার করো সব সময়। বাসায় একা আছিস কি করতে? সবার সাথে যদি বিয়ে বাড়িতে যেতে তাহলে রে থাপ্পড় পড়তো না। তারপরও আমি দুবার ফোন দিয়েছি, গায়ে লাগে? আর তুই কথা অমান্য করিস। তুই বাসায় পটের বেবি হয়ে একা একা কোন কাজের জন্য আছিস বুঝা আমারে? এখন চুপ না করলে কানের নিচে আরো একটা পড়বে। জায়া কিছু বলতে যাবে তার আগেই কল্প নিচের হাত উঁচু করে থামিয়ে দিল ওকে। হাতের দামি ঘড়ির দিকে দেখে বলল, আর কোনো কথা নয়, সময় 10 মিনিট, এক্ষুনি যে রেডি হবি, এর বেশি আর কোনো কথা নয়। কল্পের কথা শেষ হলেও যখন দেখলো জায়া ওখান থেকে নড়ছে না, তখন আবার ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যায় না? আরেকটা দিতে হবে কানের নিচে। জায়া এবার রাগি রাগি চোখ করে কল্পের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। তার শরীরটা ভালো নয় জন্যই যায়নি সবার সাথে, আর এ কারণেই সে আজ কল্পের মার হজম করে নিল। এরপর ঠিকই এর জবাব দিয়ে দিবে। ওইদিকে কল্প ওকে নামতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। বড্ড একরোখা মেয়ে জায়া, সে সোজা কথা সহজে বুঝতে চায় না। জয়েন্ট ফ্যামিলি তাদের, জায়েদ খান ফ্যামিলি বলে নামডাক রয়েছে শহরে। পরিবারের কর্তা আশরাফ খান ও তার স্ত্রী, 5 জন ছেলে মেয়ে, 2 মেয়ে এবং 3 ছেলে। ছেলেদের মধ্যে সবার বড় আবরার খান, মেজ ছেলে আবির খান ও ছোট ছেলে জাফর খান। 2 মেয়ে নিজেদের শ্বশুরবাড়ি। আবরার খান ও তার স্ত্রী কল্পনার 2 ছেলে। বড় ছেলে আশরাফ খান বিবাহিত, এক কন্যা সন্তানের পিতা এবং সে একজন রাজনীতিবিদ। ছোট ছেলে কল্প খান, সে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে পড়ালেখা শেষে। আবির খান ও তার স্ত্রী এজিয়ার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে আখি সদ্য বিবাহিত, সে সোশ্যাল মিডিয়ায় টুকিটাকি ব্লগের কারণে সেও পরিচিত। যমজ 2 ছেলে হেমায়েত ও হিমান। হেমায়েত ব্যাডমিন্টন খেলোয়াড় আর হিমান আর্মিতে রয়েছে। জাফর খান ও তার মৃত স্ত্রীর একমাত্র মেয়ে জায়া। পরিবারের সবার ছোট জায়া। বড় 2 ভাই বাবার সাথে ব্যবসায় যোগ দিলেও জাফর খান আর ব্যবসায় না যেয়ে হয়েছে একজন ডক্টর, পাশাপাশি লেখালেখির জন্য বেশ পরিচিত আছে তার। সব মিলিয়ে এই তাদের পরিবার, যেখানে শহরের টপে থাকা ব্যবসায়ীদের মধ্যে থাকার পাশাপাশি পরিবারের এক একজন এক এক পেশায় নিয়োজিত রয়েছে, এক এক করে সমাজের কাছে পরিচিত হয়েছে।
প্রায় 15 মিনিট হয়েছে কল্প ড্রয়িং রুমের সোফায় বসে আছে, অথচ জায়ার এখনো বের হওয়ার নাম নেই। বিরক্ত হচ্ছে সে এতে। খুব ভালো করেই বুঝতে পারছে এটা ইচ্ছে করেই করছে জায়া। ওইদিকে তার আরও অনেক কাজ আছে। জায়াকে বাড়ির সবার কাছে পৌঁছে এই রাতের বেলা আবার অফিসে যেতে হবে তাকে। মিটিং আছে একটা। নেহাত বাসার আশেপাশেই ছিল সে। সাথে জায়াকে ধমকের মাধ্যমে নিজের আয়ত্তে নিতে পারে জন্য তাকেই ফোন করে বলা হয়েছিল জায়া বাসায় একা আছে। সে নিজেও যেহেতু পরিবারের সবার সাথে যাবে না, তাই বাসায় আসে যেন তাড়াতাড়ি। একেই জায়া সবার ছোট, তার উপর আবার দুমাত্র মেয়ে, তাই হয়তো এত অবাধ্যতা তার। কল্প আর ধৈর্য ধরে থাকতে না পেরে উঠে পড়ল এবার। জায়ার রুমের দিকে পা বাড়াবে তখনই দেখলো জায়া নেমে আসছে। গাউন পরেছে, সাথে মুখে হালকা প্রসাধনী রেখেছে, যা দেখে কল্প বলল, দেখ তো মেয়েকে, এই না যেতেই চেয়েছিলে না, হ্যান ত্যান, আবার তো সাজুগুজু কোন শোকে করছিস? তোমার কি হিংসা লাগছে? চাইলে তুমিও সাজুগুজু করতে পারো, কিন্তু তার আগে যে তোমাকেও থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে হবে। কল্প সোফা থেকে নিজের ঘড়ি আর ফোনটা তুলে এক হাতে ফোন পকেটে রেখে ঘড়ি পড়তে পড়তে বলল, কথা না শুনলে অবস্থায় হয়। কথাই আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাও। মুখ বাঁকালো জায়া। সিঁড়ি থেকে নেমে এসে কল্পের আগে আগে হেঁটে যেতে লাগলো দরজার দিকে, যা দেখে কল্প নিজেও গেল ওর পেছন পেছন। জায়া মনে মনে শয়তানি একটা হাসি দিয়ে বলল, কল্পের জন্য বিকল্প পথ বের করবো আমি বেটা। এত সহজে মার হজম করে নিব ভাবছিস? জায়া কল্পের আগে আগে দরজার কাছে গিয়ে কৌশলী নিজের ওড়নার আড়াল থেকে খুব সতর্কতার সাথে একটা ছোট পলিথিন বের করলো কল্পের চোখের আড়ালে। কল্প নিচের দিকে তাকিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। জায়া পলিথিনে করে নিয়ে আসা প্যারাশুট তেলগুলো মেঝেতে এমনভাবে ফেলে দিয়ে যায় যেন কল্পের নজরে না আসে, আর মনে মনে শয়তানি হাসি দিয়ে বলে, বেটা কল্প, এবার ঠেলা সামলা অল্প। তার কথা শেষ হতে দেরি, কিন্তু কল্পের তেলের উপর পা ফেলে পড়ে যেতে দেরি হয় না। সে ঠাস করে পড়ে যাওয়ার সাথে সাথেই বাড়ির নিস্তব্ধতা ভেঙে যায়। মুখ থেকে আপনা আপনি রুদ্ধশ্বাস উফ শব্দ বের হলে জায়া নিজের মুখে দুষ্টু হাসি চাপা দিয়ে নাটকীয় ভঙ্গিতে এগিয়ে এসে বলল, কি হলো কল্প ভাই অল্প? তুমি এভাবে পড়ে গেলে কি করে? কল্প চোখ মুখ কুঁচকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। তার চোয়াল শক্ত, চোখে আগুনের মতো রাগ। কোমরটা বোধহয় আজ গেল তার। টাইলসে করা মেঝেতে এভাবে পড়লে কি আর রক্ষা থাকে? জায়া এসে ওর হাত ধরলে এক ঝটকায় নিজের হাতটা ছেড়ে নিল কল্প। রাগী গলায় বলল, একদম নাটক করবে না বেয়াদব মেয়ে, তুই ইচ্ছে করে করলি এটা, তাই না? আবার থাপ্পড় খেয়ে বলিস কেন থাপ্পড় দিলাম? কি প্রমাণ আছে ভাই যে আমি এটা করেছি? আমি কিছু করিনি, সত্যি বলছি। কল্প এবার মেঝে থেকে কোনো রকম উঠে দাঁড়ালো। কোমরে লেগেছে বেশ ভালোই। জায়া তা দেখে পৈশাসিক একটা হাসি দিল। আমাকে থাপ্পড় মারা, তাই না? দেখ কেমন লাগে এখন। কল্প কোনো রকম সোফায় যেয়ে বসে চোয়াল শক্ত করে বলল, এখন আর পটের বেবি সেজে দাঁড়িয়েছিস কেন? যা ঘরে যা, আর যাওয়া লাগবে না তোর। কোমরটা মনে হয় একেবারে ভেঙে দিলি। জায়া কল্পের কথা শুনে মনে মনে অতি আনন্দিত হলেও চেহারায় তা প্রকাশ করলো না, বরং দুঃখী দুঃখী ভাব করে বলল, এখন তো ঘরেই যেতে হবে। তুমি তো আর এই অবস্থায় বের হতে পারবে না। চলো তোমাকেও তোমার ঘরে নিয়ে যাই। মুখবয় শক্ত করে খিটখিটে হয়ে গেল কল্প। মনে চাইছে এখনই আরেকটা কষিয়ে থাপ্পড় দিয়ে একে সজা করতে, কিন্তু দেবে না। একে তো অন্যভাবে শায়েস্তা করতে হবে, তাই দাঁতে দাঁত লাগিয়ে বলল, আপনার এত উপকার আমার সইবে না বেহেনজি। আপনি বরং ঘর থেকে আমাকে ল্যাপটপটা আনিয়ে দিয়ে উদ্ধার করেন। কি বলেন তো, আমরা আপনার মতো তো বেকার নই। কটমট করে তাকালো জায়া, যেন এখনই গিলে খাবে কল্পকে। তবুও শান্ত থাকলো। আজকের মতো যা দিয়েছে একে তাতে শান্তি লাগছে তার। জায়া বাধ্য মেয়ের মতো কল্পের ঘরে যেয়ে ল্যাপটপটা এনে সোফায় কল্পের পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে গেল। কল্প ফোন চাপছিল। জায়াকে দেখে ফোন থেকে দৃষ্টি সরিয়ে ওকে দেখে বলল, এখানে দাঁড়িয়ে কি বাঘ এখান থেকে? জায়া মুখ ভেঙচি দিয়ে যেই না পেছন ঘুরে যেতে লাগবে, অমনি কারো সাথে পা বেজে থাপু করে পড়ে গেল মেঝেতে। মুখ থেকে অস্পষ্ট সুরে ও মাগো বলেই কল্প তড়িঘড়ি করে বলল, আরে আরে, দেখে চলতে পারিস না? কিভাবে পড়ে গেলে? ব্যথা পেয়েছিস?
জায়া উঠে কোমরে এক হাত দিয়ে ফুঁসে উঠে বলল, নিজে পা দিয়ে আমায় ফেলে আবার নাটক করে জিজ্ঞেস করছো কেমনে পড়লাম, ব্যথা পেয়েছি কিনা? আফরাজ ভাই আসুক, আমি সব বলে দিব। কি প্রমাণ আছে বইন যেটা আমি করছি? আমি কিচ্ছু করিনি, সত্যি। জায়ার মনে হলো তার কথা তাকেই ফেরত দিল কল্প। ইস রে, কোমরটা বোধহয় গেল। এই শোধ যদি না তুলসি বেটা, তুই দেখিস অল্প অল্প করে কল্পকে শিক্ষা দিব আমি। রাতে 10টার দিকে খানবাড়ির সবাই আসলো বাড়িতে। মূলত বিয়েটা ছিল কল্পের ফুফাতো বোনের, সবাই সেই বিয়েতেই গিয়েছিল। সবাই বাড়ির ভেতরে ঢুকেই আগের নজরে এলো ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে ল্যাপটপে মনোযোগ দিয়ে রাখা কল্পের দিকে, যাকে এখনো ফর্মাল লুকে দেখা যাচ্ছে, শুধু গায়ের কোটটা, সাথে হাতে ঘড়ি। ফোনটা অযত্নে পাশে পড়ে রয়েছে। ওকে দেখে বড় ভাই আফরাজ ভাইয়ের পাশে এসে বসতে বসতে বলল, কি রে, কি নিয়ে পড়ে আছিস এখনো? কল্প ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, কাজ করছে। তোর এত কাজ, সন্ধ্যায় ফোন দিয়ে বললাম যে যারাকে নিয়ে আয়, তা তো এলি না। আবার তারপর থেকেই কতবার ফোন দিলাম, ফোনটাও ধরলি না। মানুষের চিন্তা হয় না? তোদের জায়া রানী না গেলে আমি কি করব? সাথে করে নিয়ে যেতে পারো নি? ওর জন্য আমার মিটিং ক্যান্সেল করতে হলো আরো। এবার চাচি এজিয়া রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তা সে কোথায় দেখছি না যে? ঘরেই আছে, গিয়ে দেখ। এর মধ্যে হিমান আর হেমায়েত এসে কল্পের ওপর পাশে বসে হেমায়েত বলল, খেপে আছিস মনে হচ্ছে। না, কাজ নিয়ে ব্যস্ত আছে। ছোট উত্তর কল্পের। গলাটাও একদম শান্ত, যেন কোনো কিছুই হয়নি। জাফর খান কয়েকদিন ধরে দেশের বাহিরে ছিলেন। বাকি দু ভাই ছেলে মেয়েদের কথার মধ্যে থাকবে না জন্য নিজেদের ঘরে গেলেন। আশরাফ খান ও তার স্ত্রী আজ মেয়ের বাড়িতেই থেকে গেছেন। আশরাফ ও তার স্ত্রী মারিয়া 3 বছরের ঘুমন্ত মেয়ে আফরোজাকে নিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় বলে গেল, আমি রোজাকে ঘরে শুইয়ে দিয়ে আসছি। আফরাজ সেদিকে এক পলক দেখে আবারও মনোযোগ দিল কল্পের দিকে। একটু হেসে একটু মজার ছলে বলল, বিয়ে বাড়িতে আমরা কিন্তু তোর জন্য পাত্রী দেখে আসলাম কল্প। এর পরের বিয়েটা তোর লাগাবো ভাবছি। হ্যাঁ, এবার নিজেদের বাড়িতেও একটা বিয়ে বাজানো দরকার। কি বলিস হিমান? হিমান কথায় সায় দিলে কল্প মাথা তুলে আফরাজের দিকে তাকিয়ে বলল, রাজনীতি ছেড়ে ঘটক হলো কবে থেকে? এই তো যবে থেকে ভাইদের বিয়ে করার বয়স হয়েছে তবে থেকেই। সবসময় শুনে আসতাম রাজনীতিবিদ আর্মিরা অনেক গুরুগম্ভীর হয়, সেখানে আমাদের বাড়ির পরিবেশ দেখি উল্টো। রাজনীতিবিদ হয়েছে হাস্যরসিক মানুষ, আর বিজনেসম্যান মানুষ হয়েছে রসকসীন মানুষ। পেছন থেকে আওয়াজ আসায় একে একে সবাই পেছনে ঘুরে দেখলো জায়া পেছনে দাঁড়িয়ে আছে। সে এসে আফরাজের পাশে বসে সবার দিকে তাকালে হিমান বলল, ঠিক বই না, ঠিক সময় ঠিক কথা বলছিস। এ হলো রসকসীন মানুষ, একটু বেশি ভাবওয়ালা। আফরাজ হেসে বলল, কি বলিস তুই? রাজনীতি করে দেখে কি মজা করা যাবে না? এটা কোনো বইয়ে লেখা আছে? সমাজের লেখা বইয়ে লেখা আছে। হিমায়েত এবার কল্পের হাত থেকে ল্যাপটপটা নিয়ে ওর দিকে কিউট করে তাকিয়ে বলল, এসব বাদ দাও, তোমার বিয়ে কবে খাবো গল্প ভাই? কেন, তুই কি না খেয়ে আছিস? এর কপালে মেয়ে জুটবে কিনা সেটা আগে ভাবো তোমরা, বিয়ে তো পরের পার্ট। নাকমুখ কুচকে ফেললো জায়া। কল্প চোখ গরম করে তাকালো ওর দিকে। ওর মুখের অবস্থা দেখে হেসে ফেললো আফরাজ। কান টেনে বলল, তুই কি ওকে অভিশাপ দিস নাকি? কি কম আছে আমার ভাইয়ের মধ্যে যে মেয়ে জুটবে না? মনে হয় মুখে মধু কম আছে, সেটাই বলো জায়া। কি জায়া, ঠিক বললাম না? একদম ঠিক ভাই। আমাদের ভাইয়ের মুখে মধু নাই, এই জন্য কি বিয়ে আটকে থাকবে? সমস্যা নাই, বিয়ে করাতে যাওয়ার আগে মুখে মধু ঢেলে নিয়ে যাব, তাহলে ঠিক হবে। হেমায়েত হাসতে হাসতে বলল। কল্প পড়ে গেছে মাঝখানে, না কিছু বলতে পারছে আর না উঠতে পারছে। সে চুপচাপ সবার কথা গিলে যাচ্ছে শুধু। মারিয়া এসে বলল, কি কথা হচ্ছে আমাকে রেখে? এই তো আমার ভাবি জান এসে গেছে, তোমার দেবরের বিয়ে নিয়ে কথা হচ্ছে, একটু পাত্রী খোঁজো তো তোমার বাপের বাড়ির দিকে। জায়া আফরাজের পাশ থেকে উঠে মারিয়াকে জায়গা করে দিয়ে সামনেই টি টেবিলে বসে গেল। কল্পের ফোনে একটা ফোন আসায় সেখান থেকে উঠে ফাঁকা জায়গায় গেল সে ফোন রিসিভ করতে। মারিয়া ওর কথা শুনে একটা হাসি দিয়ে আফরাজের পাশে বসতে বসতে বিড়বিড় করল, ঘরে পাত্রী থাকতে আর বাইরে যাব কেন?
মারিয়া যা বিড়বিড় করলো তা বোধ হয় কিছুটা কানে গেল আবরাজের। সে দুই ভ্রু কুঁচকে নিয়ে তাকালো মারিয়ার দিকে। মারিয়া তা বুঝতে পেরে শুধু বাঁকা হাসি দিল। আবরাজ আর কিছু বলল না, বাহির থেকে এসেই এখানে বসেছে তাই সে ঘরে গেল। মারিয়া এবার নিশ্চিন্তে গল্পে মজে উঠল। ওইদিকে কল্প কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেছে ইতিমধ্যেই। এখন শুধু জায়া, মারিয়া, হেমায়েত আর হিমান থেকে গেল। তারা এটা সেটা নিয়ে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর কল্পনা খান কিচেন থেকে ডাকলেন জায়াকে। জায়া উঠে সেদিকে গেলে তিনি খাবার দেখিয়ে বললেন, রাতে তো খাসনি নিশ্চয়? কতবার করে বললাম চল আমাদের সাথে, কোনো কথা তো কানেই যায় না তোদের। তুইও গেলি না, গল্পও গেল না। জায়া টেবিলে বসতে বসতে বলল, যেতে মন না চাইলে কি করব বলো? আর তাছাড়া আমার এসব ভালো লাগে না। হ্যাঁ সেই, তোমাকে বাসায় একা রেখে যে আমরা চিন্তায় মরি, আর তোমার যেতে ইচ্ছা করে না? না দেখো ছোট আম্মু, তোমার সামনে বড় আম্মু বকছে আমায়। খানিক আহ্লাদি হয়ে বলল জায়া। ওর কথা শুনে এজিয়া খান বললেন, ওটাকে বকা বলে না, ভুল কি বলেছে? হ্যাঁ ঠিকই তো আছে। তোমাকে এতজন মিলে বলেও নিয়ে যাওয়া গেল না। তোমারই ফুফাতো বোনের বিয়ে ছিল, তোমার উচিত ছিল যাওয়া, সেখানে কল্পনাও গেল না। জায়া আর কি বলবে, সে হায় হতাশ করে খেতে লাগলো। মনে মনে বলল, গল্প বেটা তো এক পায়ে খাড়া ছিল, আরে বেচারা অল্পখানি আছাড় খেয়েছে। জায়ার ভাবনার মাঝেই কল্পনা খান টেবিলে একটা প্লেট ঢেকে রেখে বললেন, আমার আর পা চলছে না বুঝলি তো। তুই ওপরে যাওয়ার সময় প্লেটটা কল্পের ঘরে দিয়ে যাস, ও তো মনে হয় আর নিচে নামবে না। জায়া মাথা নেড়ে নিজের খাবার শেষ করতে লাগলো। সাথে আবার কল্পের ঘরে যাওয়া লাগবে ভেবে একটু দ্বিধায় পড়ে গেল। সন্ধ্যায় যা করেছে, এখন সে আবার বাঘের গুহায় ঢুকবে, থাবা দিবে না। জায়া যখন প্লেট হাতে কল্পের ঘরের দরজার সামনে দাঁড়ায়, তখন এক ধরনের চাপা উত্তেজনা আর বিরক্তি তার মুখে স্পষ্ট। দরজা খানিকটা ফাঁকা, ভেতর থেকে হালকা হলুদ আলোর ছোঁয়া বেরিয়ে আসছে। ঘরটা বেশ গোছানো হলেও একটি অদ্ভুত গম্ভীর পরিবেশ ঘিরে রয়েছে। ঘরের দেওয়ালে গাঢ় ধূসর রঙের পেইন্ট। এক পাশে বইয়ের সেলফে কতগুলো বই অবহেলায় পড়ে আছে। টেবিলের উপর ল্যাপটপ খোলা, পাশে কয়েকটি অর্ধেক লেখা কাগজ ছড়িয়ে আছে। জানালার পাশে একটি আর্মচেয়ার, সেখানে একটি কম্বলের কোণা অগোছালোভাবে ঝুলছে। ঘরের আবহাওয়া এক ধরনের চাপা অথচ সুশৃঙ্খল সৌন্দর্য, যেন মালিকের ব্যক্তিত্বেই প্রতিফলন। জায়া উকি দিয়ে ভেতরে তাকালো। তার চোখের বিরক্তির ছাপ আরো গাঢ় হয়ে উঠল যেন। দরজায় বার কয়েক নক করে ভেতরে ঢুকে কিছুক্ষণ চারপাশে তাকানোর সময় হাতের প্লেটটা একটু কাঁপল। পায়ের নরম শব্দে কার্পেটে পা ফেলে সে বেড সাইড টেবিলের কাছে গিয়ে থামল। হাতের প্লেটটা ধীরে টেবিলের উপর রেখে এদিকে ওদিকে দেখার চেষ্টা করলো ঘরের মালিক কোথায়, কিন্তু কোথাও দেখতে পেল না। বোধহয় বারান্দায় আছে সে। জায়া এতে বেশ খুশি হলো। সে আবারও ধীর পায়ে ঘর থেকে বের হতে নিলেই পেছন থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে আসলো, ঘরে চোরের মতো এসে আবার চোরের মতো কি চুরি করে যাচ্ছিস? পা থামিয়ে পিছনে ঘুরে দাঁড়ায় জায়া। ঘরোয়া পোশাকে বুকে হাত মুড়ে দাঁড়িয়ে আছে কল্প। পোশাকের গাঢ় রং যেন আরো গভীর করে তুলেছে তার ব্যক্তিত্ব। চোখ দুটি তীক্ষ্ণ এবং মুখে কঠোর অভিব্যক্তি কল্পের। তার এমন কথায় জায়া এক মুহূর্তের জন্য চমকে গেলেও সামলে নিল। ভ্রু দুটো কুঁচকে নিয়ে রাগি রাগি গলায় বলল, আমাকে দেখে কি তোমার ফুকিনি মনে হয় নাকি? নাকি তোমার ঘরে এমন মহা মূল্যবান জিনিস আছে যা আমার চুরি না করলেই নয়? কল্প তার দিকে কয়েক পা এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে তার শরীরের দৃঢ়তা আরো স্পষ্ট হলো। কাঁধ টান টান, মুখে এক চিলতে উপহাস নিয়ে বলল, সেটা তো তুই জানিস, আমার ঘরে কোন জিনিসে তো নজর আছে। জায়া তার কথায় তেতে গিয়ে টেবিলের দিকে হাতের ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, এই যে তোমার খাবার দিতে এসেছিলাম বুঝছো, এখন মনে হচ্ছে তুমি এটার যোগ্যই না যে আমি তোমায় খাবার এনে দিব। কল্পের গাম্ভীর্য অভিব্যক্তি একটুকু পরিবর্তন হলো না, বরং এবার কপাল কুঁচকে থমথমে গলায় বলল, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। ওটা ভুল করে ঠিক কথা হবে যে তুই বরং আমার ঘরে আসার যোগ্যই না। চাবাক, বেরো এখান থেকে। কি সাধের মহা মূল্যবান ঘর রে, যেখানে আসতে নাকি যোগ্যতা লাগে। ছ্যা, আমিও দেখবো তোমার বউকে হয় আর তার কি যোগ্যতা থাকে।
মুখ ভেঙচি দিয়ে বলল জায়া। ঘরের পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল তাদের কথার ধাক্কায়। বাতাসে উত্তেজনায় শিহরণ বইল। জায়া দরজার দিকে যেতে উদ্যক্ত হলো, কিন্তু কল্পের ঠান্ডা অথচ কাটকাট শব্দে তার পায়ের গতি থামিয়ে দিল। আমার বউ অন্তত তোর থেকে 1000 গুণ ভালো হবে, তাই তোরা তো টেনশন করা লাগবে না। জায়া থমকে গেল। সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থেকে কপালের ভাঁজ আরো গভীর করল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার ভ্রু টান টান হলো, অথচ কল্পের কথা না শোনার ভান করে কানে হাত দিয়ে বেরিয়ে গেল জায়া। এমন করায় খানিক রেগে গেল বোধহয় কল্প। সে ভাতের প্লেটের দিক থেকে তীক্ষ্ণ চোখে তাকালো জায়ার যাওয়ার পানে। কেন জানি তারা বড় হওয়ার পর দুজন দুজনকে সহ্য করতে পারে না। চুন থেকে পান খসলেই দুজনের মধ্যে ঠুকোঠুকি লেগে যায়। তা হয়তো কল্পের অতিরিক্ত গাম্ভীর্য, শাসন কিংবা জায়ার অবাধ্যতা। রাত 11:30টায় আফরাজ আধ শোয়া হয়ে বিছানার এক প্রান্তে বসে আছে। তার কোলের উপর খোলা ল্যাপটপ স্ক্রিনে আলো তার মুখের এক পাশ আলোকিত করে রেখেছে। চোখে গভীর মনোযোগের ছাপ, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন। বিছানার অন্য পাশে মারিয়া বসে আছে, হাতের মোবাইলে কি যেন দেখছেন। মাঝখানে তাদের মেয়ে গভীর ঘুমে, ছোট্ট শরীরটা কম্বলের ভেতরে আরাম করে গুটিয়ে রাখা। ঘর জুড়ে গভীর নীরবতা। জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা হাওয়া পর্দাকে আলতো করে নাড়া দিচ্ছে। সময়টা এমন যে কেউ কিছু বলতে চাইছে না, অথচ চুপ থাকার ভারী অনুভূতি ছড়িয়ে আছে। এই নীরবতা প্রথমে ভাঙল আফরাজ। তার মুখ থেকে কোনো রাগ বা বিরক্তি নেই, বরং এক ধরনের কৌতূহল মিশ্রিত স্বর শোনা গেল। সে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলল, তখন তুমি কি যেন বিড়বিড় করছিলে? মারিয়া এক মুহূর্তের জন্য চোখ পিটপিট করে তাকালো তার দিকে, তারপর অনিচ্ছাকৃতভাবে উত্তর দিল, কই কিছু না তো। আফরাজ এবার পুরোপুরি মনোযোগ সরিয়ে ল্যাপটপ বন্ধ করলো। পিঠ সোজা করে বসে পড়ল সে। কপালে ভাঁজ ফেলে চোখে সন্দেহের ছাপ এনে বলল, হুম, এখন না বললে তো কিছু হবে না। আমি কিন্তু শুনে ফেলেছি। স্পষ্ট করে বলো, ঘরে পাত্রী আছে মানে কি? মারিয়া হঠাৎই যেন অপ্রস্তুত হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তির ঝলক দিয়ে গেল যেন। হাতের ফোনটি একপাশে রেখে শুকনো ঢোক গিলে নিজের অবস্থান সামলানোর চেষ্টা করে একটু ইতস্তত করে বলল, তেমন কিছুই না। মা চাই জায়াকে অন্য কোথাও বিয়ে না দিয়ে কল্পের সাথে বিয়ে দিতে। মা ভাবছে ঘরের মেয়ে ঘরেই থেকে গেল। মা মরা মেয়ে কেমন ঘরে পড়বে কে জানে। মারিয়ার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল, কিন্তু আফরাজ এই কথায় পুরোপুরি থমকে গেল মনে হয়। তার মুখের এক পাশ আলোকিত হলো কল্পনা করতে করতে। সে কয়েক মুহূর্তের জন্য কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন তার ভেতরের কোনো তর্ক বিতর্ক চলছে। কিছু সময় গড়ালে বলল, ভাবনা মন্দ নয়, কিন্তু মা কি জানে জায়া আর কল্পের সম্পর্কটা কেমন? দুজনেই সারাক্ষণ কিছু না কিছু নিয়ে কথা ঠুকাঠুকি করে শুরু করে দেয়। মারিয়া এবার একটু হাসলো, যেন বেশ মজা পেয়েছে সে। অমন একটু একটু চলতেই থাকে। ওরা তো আর চুলোচুলি করে না, এটা কোনো ব্যাপার না। দেখো 2-1-এর মধ্যে মা হয়তো বাবাকেও বলবে, তারপর ছোট চাচা আসলে তাকেও জানানো হবে বোধ হয়। আফরাজ এক গরম নিঃশ্বাস ফেলে বলল, সব তাহলে ঠিক হলেই হয়। মনে হয় না বড়রা কেউ অমত করবে। ঝামেলা তো বাঁচবে কল্প আর জায়ার। দুজনে না আবার যুদ্ধ শুরু করে। রাত গভীর, বাড়ির চারপাশ নিস্তব্ধ। জানালার কাছে ঠান্ডা বাতাস ধাক্কা দিয়ে এক অদ্ভুত শূন্যতার সুর তুলছে। কল্প তার ডেস্কে বসে ফাইলের পাতা উল্টাতে গিয়েও কিছু পড়তে পারছে না। জায়া ঘর ছেড়ে যাওয়ার পরপরই আবারও নিজের কাজে বসেছিল সে, কিন্তু মন আজ যেন বারে বারে ছন্নছাড়া হচ্ছে। জায়ার রেখে যাওয়া প্লেটটা এখনো পড়ে রয়েছে অযত্নে, সেদিকে তার কোনো রকম ধ্যান নেই। তার নিজের মধ্যেই এক ধরনের বিরক্তি কাজ করছে। মাথায় কাজের কোনো পরিকল্পনা ঠিক মতো সাজছে না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ফাইলের লেখাগুলো যেন ছায়ার মতো অস্পষ্ট। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর কল্প এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক কাপ কফি খেলে হয়তো মাথাটা পরিষ্কার হবে, নিজের মনে বলল সে। ঘরের নিস্তব্ধতা বাড়িয়ে ভেতরের আরো ভারী হয়ে এসেছে। বাইরে ঠান্ডা বাড়ছে। পুরো বাড়ির লোকজন হয়তো গভীর ঘুমে মগ্ন।
বাড়ির নিচতলা পুরোপুরি অন্ধকার, কিন্তু সামান্য মৃদু আলো কিচেনের দিক থেকে দেখা যাচ্ছে। এত রাতেও কিচেনের আলো দেখে কপালে ভাঁজ পড়ল কল্পের। এখন আবার কিচেনে কে কি করছে? তার তো মনে হলো সবাই ঘুমিয়ে গেছে বোধহয়। কৌতূহলী হয়ে কল্প ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। কিচেনের দিকে একটু এগিয়ে দেখলো জায়া সেখানে কিছু করছে। তার এলোমেলো চুল আর স্লান আলোয় মুখে সেই পরিচিত ঝলক স্পষ্ট। এই গভীর রাতে তাকে দেখে কল্প থমকে দাঁড়ালো, কপালে ভাঁজ ফেলে সামনে এগিয়ে বলল, কিরে, এত রাতে পেতনি হয়ে কিচেনে কি বিষ বানাচ্ছিস? জায়া হঠাৎ মৃদু শব্দে ভেসে আসা কণ্ঠ শুনে চমকে উঠল। মুখ থেকে চোখ তুলে কল্পকে দেখে ভ্রু কুঁচকে নিল সে। কণ্ঠে বিরক্তি এনে বলল, বিষ বানাই আর অমৃত বানাই, তাতে তোমার কি? তাহলে তো সাবধান থাকা উচিত। কে জানে তুই কখনই বিষ আমাকেই খাওয়ানোর প্ল্যান করবে। তোমার মতো মানুষকে সহ্য করে যে বাঁচতে পারে সে বিষ খেলেও টিকে যাবে, তুমি নিশ্চিত নিরাপদ? কল্প তার কথায় কিছুটা গম্ভীর হলো বোধহয়। ভ্রুজোড়া কুঁচকে বলল, আমার মতো মানুষ? আচ্ছা বাদ দে, দেখি তো কি বানিয়েছিস। বলে মগটা এক ঝটকায় জায়ার হাত থেকে তুলে নিল। জায়া হকচকিয়ে গেল, হতভম্ব হয়ে বলল, এটা কি হলো? কল্প মগ থেকে এক চুমুক নিয়ে একটা চেয়ার টেনে তাতে পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল, তুই যদি বিষ বানিয়ে থাকিস তাহলে আমি প্রথম টেস্ট করতে চাই। চোখের সামনে এইভাবে একজনকে বিষ খেতে দেখবো? আমার একটা বিবেক আছে না? জায়া কল্পের দিকে এগিয়ে মগটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বিরক্ত নিয়ে বলল, ফিরিয়ে দাও। ওনের কফি নিয়ে এমন করার সাহস কি করে হলো? হ্যাঁ, কিন্তু কফি তো আমি চুমুক দিয়ে ফেলেছি। তুই যদি এখনো নিতে চাস তাহলে নে, এই ধর। চোখ গরম করে তাকালো জায়া, এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, একদম ভালো হলো না কিন্তু। তোমার কি আর কাজ নেই? এত রাতে এখানে কি করতে এসেছো? থাপ্পড়ের কথা কিন্তু ভুলিনি আমি। কফির মধ্যে সত্যি সত্যি দেখবে একদিন বিষ মিশিয়ে দিয়ে তোমায় খাইয়ে দিয়েছি আমি। থাপ্পড় খাস তোর কর্মের জন্য, ভুলে যেতে না যাস সেজন্য তো থাপ্পড় দেওয়া হয়। ফালতু লোক, এখন আবার আমাকে কফি বানাতে হবে? বিড়বিড় করে বলল জায়া। কল্প ওর দিকে পাত্তা না দিয়ে কফিতে পরপর কয়েকটা চুমুক দিল আয়েশ করে। মেয়েটা অতিরিক্ত কথা বললেও কফিটা দারুণ বানায় জানে সে। জায়া বিরক্তি মাখা মুখ নিয়ে যখনই আবার কিচেনের দিকে যাবে তখনই কল্প শান্ত ধীর কণ্ঠে বলল, এত রাতে আর কফি বানাতে হবে না, খেতে হবে না, ঘরে যেয়ে ঘুমিয়ে পড় চুপচাপ। জায়া পা থামিয়ে পিছনে ঘুরল, চোখ দুটো ছোট ছোট করে বলল, এখন কি সবই তোমার অনুমতি নিয়ে করতে হবে নাকি? আমার ইচ্ছা, আমি কফি খাবো কি খাবো না। কিন্তু যেটাই আমার নিষেধ আছে সেটা আমার অনুমতি নিয়েই করতে হবে। তারপর চেয়ার থেকে উঠে কফির মগটা টেবিলে রেখে কড়া গলায় বলল, কল্পক্ষণ একবার কথা বারবার বলো না সায়া, দ্বিতীয়বার বলা যেন না লাগে, নরে ফল ভালো হবে না। জায়া যেন আর ধরে রাখতে পারল না নিজেকে। একেই তো তার জন্য বানানো কফি নিজে খেয়ে ফেললো, তার উপর আবার নতুন করে কফি বানাতে না দিয়ে হুমকি দিচ্ছে। সে এবার রাগে ফেটে পড়ে বলল, তোমার সাথে আমার কি সমস্যা? হ্যাঁ, সব সময় আমার পিছনে কেন লাগো? আমি যাই করি না কেন তাতেই তোমার বাধা দেওয়ার অভ্যেস হয়েছে না? কল্প এবার ঠান্ডা মাথায় জায়ার রাগ দেখতে লাগলো, শীতল চোখে পর্যবেক্ষণ করতে লাগলো জায়ার অভিব্যক্তি। মেয়েটা যেন দিনকে দিন একটু বেশি জেদি হয়ে যাচ্ছে। নিজের ভালো তো বুঝেই না, অন্য কেউ বুঝতে চাইলেও তা উল্টো ধরে নেয়। এই যে এত রাতে কফি খেয়ে বাকি রাত আর ঘুমাবে না, ছটফট করতে থাকবে শুধু। তারপর সারাদিন মাথা ব্যথা করে চিল্লাতে থাকবে। এই যে বাড়িতে একা থাকা নিয়ে তাকে থাপ্পড়টা দেওয়া হয়েছে তা কি এমনি এমনি? ঘরের বাইরে তাদের দুর্বল করার জন্য যে বাড়ির আদরের মেয়েকে টার্গেট করা হয়েছিল তা কি কম সাংঘাতিক ছিল? মেয়েটা যেন সব বুঝেও বুঝতে চায় না। কি হলো? কোনো উত্তর নেই? তুমি আসলে নিজেও জানো না আমার সাথে তোমার সমস্যাটা কি, তাই তো? জায়ার কথায় হুঁশ এলো কল্পের। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যা, আমি জানি না কিছু, এবার শান্তি ঘুমা যায় এখন। সকালের নরম কোমল আলো জানালা ভেদ করে খান বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে। বড় ডাইনিং টেবিলের চারপাশে পরিবারের সদস্যরা একে একে জায়গা নিয়েছে। সবাই বসে পড়লেও টেবিলের একটি নির্দিষ্ট আসন এখনো ফাঁকা, সেটি জায়ার। তার অনুপস্থিতি যেন এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে পরিবেশ। ডাইনিং টেবিলের কেন্দ্রে আবরার খান বসে আছেন, যেন মনে হচ্ছে এক শক্তিমান এবং অভিব্যক্ত ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
তার ডান পাশে আবির খান, যার ঠোঁটের কোণে সব সময়ের মতো সূক্ষ্ম আবেদনময়ী হাসির ছোঁয়া। অন্যদিকে কল্প বসে আছে, যার মুখে বরাবরের মতোই গাম্ভীরতার দৃঢ় ছাপ। আরও আছে হেমায়েত, হিমান, আফরাজ। সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে মারিয়া এবং এজিয়া খান। কল্পনা খান কিচেনে এখনও টুকিটাকি কিছু করছে। সব মিলিয়ে পরিবেশ ব্যস্ততার মাঝেও নীরব। এই নীরবতা ভেঙে এবার হেমায়েত তার কণ্ঠে কৌতূহল মিশিয়ে প্রশ্ন করল, দাদা দাদি কি আজে আসছেন, নাকি কয়েকটা দিন মেয়ের বাড়িতে কাটাবেন? হেমায়েতের কথায় কল্পনা খান হাতে করে একটা বাটি নিয়ে টেবিলের কাছে আস্তে আস্তে কণ্ঠে মৃদু উচ্ছ্বাসের আভাস নিয়ে বললেন, আজই তো আসার কথা। জাফর আসবে যে আজ। ওহ, আর কোনো রকম কথা চলল না কারো। এর মধ্যে কল্পের খাওয়া শেষ হলে সে নীরবে উঠে গেল। হিমায়েত আর হিমানও উঠল পরপর। এবার শুধু থেকে গেল আবরার, আবির খানের সাথে আফরাজ, যা লক্ষ্য করে আবরার খানের কণ্ঠে একটু গাম্ভীর্য রেখে কর্তৃত্বপূর্ণ গলায় বলল, আবির, আফরাজ, তোমরা দুজনেই যখন এখানে, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বলতে পারো এটা তোমাদের মতামত জানতে চাওয়া, তবে বিষয়টা গুরুত্বের সঙ্গে ভেবো। বড় ভাইয়ের কথা শুনে তাকালেন আবির খান, মুখে হাসি টেনে বললেন, এত ইতস্ত করছো কেন? তুমি নির্দ্বিধায় বলতে পারো যা বলবে। আসলে আজ যেহেতু জাফর আসছে আর ওকে তো সহজে পাওয়া যায় না, তাই ভাবছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। ঠিক আমি একা নয়, আমি আর তোমার ভাবি একসাথেই ভেবেছি কল্প আর জায়ের বিয়ের ব্যাপারে। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম কল্প আর জায়ের ব্যাপারে। এবার জাফর আসা উপলক্ষে মা বাবার সামনে এই প্রস্তাবটা রাখার কথা চিন্তা করছি। কি বলো? হঠাৎ এমন কথায় আবরার খানের দিকে উৎসুক হয়ে তাকালেন এজিয়া আর আবির খান। তাদের চোখে মুখে এক ধরনের খুশির ঝলক দেখা যাচ্ছে। অন্যদিকে আফরাজ মারিয়ার দিকে তাকায়। ওর মুখ দেখে মারিয়া এক ভ্রু নাচালো, যার জন্য সে তো আগেই বলেছিল এমনটা হবে। আবির খান বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো খুব ভালো খবর ভাই। আর তুমি এই কথা বলতে এত ইতস্ত করছিলে? ছেলে মেয়ে দুজনেই আমাদের ঘরের, কষ্ট করে আর বাইরে যেতে হলো না। আপনার ভাই ঠিকই বলেছে ভাইজান, আমিও কিছুদিন ধরেই ভাবছিলাম এই কথাই। এমন হলে মা মরা মেয়েটা আমাদের কাছেই থেকে গেল, কারোর আর কোনো চিন্তাই থাকবো না। ভাই আর ভাইয়ের বউয়ের কথা শুনে আবরার খান এবার ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালেন প্রশ্নবোধক মুখ করে, যেন তাদের মতামত জানতে চাইলেন। মারিয়া শ্বশুরের দৃষ্টির ভাষা বুঝে হেসে বলল, আমার কোনো আপত্তি নেই বাবা। জায়া বরাবরই হাসি খুশি, চঞ্চল, প্রাণ খোলা মেয়ে। ওকে দেখে কি কেউ না করতে পারে? আমারও কোনো আপত্তি নেই, বাকিটা তোমাদের উপর। আফরাজের কথা শেষ হতে না হতেই পেছন থেকে ভেসে এলো কৌতূহলী কণ্ঠস্বর। কি সামলাবে? জায়া, যার কণ্ঠে ছিল এক ধরনের কৌতূহল। তার গলা পেয়ে সবাই একযোগে তার দিকে ঘুরে তাকালো। জায়ার কৌতূহল মিশানো প্রশ্ন শুনে একে একে সবাই তার দিকে তাকিয়ে হেসে ফেললো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না দেখে সে টেবিলের কাছে এসে নিজের চেয়ার টেনে বসতে বসতে বলল, কি হলো, সবাই চুপ হয়ে গেলে যে? কিসে আপত্তি নেই তোমাদের? আমাকেও একটু বলো শুনি। ওর কথা বুঝতে পেরে নিশ্চিত হলো উপস্থিত সকলে। যাক, সে তাহলে পুরো কথা শুনে ফেলেনি। বড়রা আলোচনা না করে এখনই তাদের কানে কথা দিতে চায় না তারা। সব ঠিকঠাক হলে তারপর তাদের জানানো যাবে, না হয় অমত থাকলে বোঝানো যাবে। বিষয়টা ঢাকতে মারিয়া হাসল। সে আফরাজের পাশ থেকে সরে জায়ার দিকে যেতে যেতেই বলল, তেমন কিছু না, তুমি কি খাবে বলো, আমি দিচ্ছি। এতেই যেন কথা ঘুরে গেল। জায়া মারিয়ার দিকে তাকিয়ে বলল, না, সেরকম কিছু খাবো না আমি এখন। এত সকাল সকাল কে খায়? কথায় এক ধরনের উল্লাস, যেন তার মেজাজ ভালোই ছিল, তবে হালকা কৌতূহল মিশেছিল। আফরাজ ওর কথার রেশ ধরে বলল, এত সকাল সকাল কে খায় মানে? আমরা কি খাই না নাকি? তোর সকালে খেলে কি সমস্যা? ও তুমি বুঝবে না, আমার এত সকালে খেতে ভালো লাগে না। আমি কি তোমাদের মতো কাজে যাব নাকি? মানুষ কাজে গেলেই খায়? তাহলে তো তোকেও কাজে লাগিয়ে দিতে হয় দেখি। করে মুখ ভেঙচি দিল জায়া। তো কাজে না গেলেও যে সকালের খাবার সকালেই খাওয়া জরুরি,
শরীরের সঠিক কর্মক্ষমতা ও মনের শৃঙ্খলা রাখতে এটা অন্তত জরুরি। হেসে ফেললেন আবির খান। তাতেই চোখ মুখ কুঁচকে ফেলল জায়া, যেন তার কথাগুলো পছন্দ হয়নি। কল্পনা খান জায়ার প্লেটে কয়েকটা আপেলের টুকরো, একটা সিদ্ধ ডিম আর কলা দিয়ে বললেন, কিছু খা আর না খা, এগুলো শেষ করে উঠবি। এত বড় মেয়ে, তাও খাওয়া দাওয়ার কথা হাজারবার বলতে হয়। তারপর মারিয়ার দিকে তাকিয়ে বললেন, সবার তো খাওয়া হয়ে গেছে, এবার তুমিও বসে পড়ো, নইলে একটু পর রোজা উঠবে, তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এরই মধ্যে আবরার খান, আবির খান ও আফরাজ টেবিল থেকে উঠে গেলে মারিয়া বলল, মা আসুক, আমরা একসাথেই খেতে বসি, আর কেউ তো বাকি নেই। ওইদিকে জায়া অসহায় মুখ করে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এত তাড়াতাড়ি তার নিচে আসাই ভুল হলো। আজ তো ভার্সিটি নাই, শুধু শুধু কেন যে এলো। ওকে গমরা মুখে দেখে মারিয়া ওর কানে একটু মজার ছলে ফিসফিস করে বলল, খাও খাও ননদিনী, না খেয়ে খেয়ে তো শুকিয়ে যাচ্ছ। এমন চলতে থাকলে তো তোমার পর মুসিবতে পড়ে যাবে। বর? হতভম্ব হয়ে বলল জায়া। কিছুক্ষণ মারিয়ার কথাটা মাথায় আওড়ালো, চোখ পিটপিট করে বলল, ভাবি, হঠাৎ এই বরটা কোথা থেকে উদয় হলো? তার থেকেও বড় কথা, কিসের বর, কার বর, আর কোন বর? মুখ টিপে হাসলো মারিয়া, বলল, বর কিসের আর কয়টা হয় গো? আমার জানা মতে তো একটাই বর হয়। আচ্ছা এটা বাদ দাও, আমাকে একটা কথা বলো যে আমাদের কল্পকে বর হিসেবে মানে সে কেমন বর হবে বলে মনে হয় তোমার? একদমই বাজে। যে মেয়ে ওর বউ হবে তার কপাল পুড়বে। আমার তো তার জন্য যথেষ্ট কষ্ট হয়। আরে বেচারি। কিছুটা অন্যমনস্ক হয়ে আফসোসের সুরে বলল জায়া। ওর কথায় মারিয়া যেন চেষ্টা করলো নিজের হাসি আটকানোর। নিজেকে সামলে বলল, আই হাই, কি বলো তুমি এটা? তারপর সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বিড়বিড় করলো, এসব বলো না ভাই, কপালটা তোমারই পুড়তে চলেছে। জায়া স্পষ্ট কিছু শুনলো না, কিন্তু কে জানে সে ভ্রু কুঁচকে মাথা তুলে চাইলো মারিয়ার দিকে। মারিয়া মেকি হেসে সেখান থেকে সরে পড়লো। জায়ার মনে মনে ভাবতে লাগলো কিছু, তবে কিছু আর বলল না। বিকেলবেলা সোনালি রোদে স্নান করা ছাদে জায়া আর আফরোজা পাশাপাশি হাঁটছিল। আফরোজার ছোট ছোট হাত জায়ার হাতের মুঠোয় বন্দি। সে আফরোজাকে ছাদের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত হাঁটাচ্ছিল। চোখে এক ধরনের অমনোযোগিতার ছাপ, যেন কিছু বিষয় তার মনে কিছুটা ভারী হয়ে উঠেছে। আফরোজা বায়না ধরেছিল বাগানে যাবে, কিন্তু জায়ার যেন বের হতে ইচ্ছে করছিল না। তাই তো বুদ্ধি করে তাকে ছাদে এনেছে, কিন্তু ছোট আফরোজার যেন তার কাজসাজি বুঝে ফেলল। কিছুক্ষণ হাঁটার পর ক্ষুদ্র গলা তুলে আদো আদো গলায় বলল, এটা এটা কি বাগান ফুপি? রোজা এখানে হাঁটবে না, বাগানে যাবে। জায়া নিচের দিকে তাকে ভ্রু কুঁচকে রাগান্বিত না হয়ে এক ধরনের কোমল ভাষায় বলল, ওলে বাবা লে, তোমার এখানে কি সমস্যা হচ্ছে? এখানেও তো ফুল আছে, ওই দেখো, তুমি ওইগুলো ধরো। কিন্তু আফরোজার হার মানল না। সে তার জেদে আরো কঠিন হয়ে উঠল। না, রোজা মাটিতে হাঁটবে না, বাগানে যাবে বলে ছাদের দরজার দিকে পা বাড়ায়। তার গতি ধীর কিন্তু দৃঢ়। চোখের মধ্যে একটি অদ্ভুত দৃঢ়তা, যেন সে তার সিদ্ধান্ত থেকে এক পাও পিছিয়ে যাবে না। জায়া কিছুক্ষণ আফরোজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তার মনে হচ্ছে কল্পের প্রায় অনেক স্বভাব একরকমই আফরোজার মধ্যে রয়েছে। জায়া একটা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে এগিয়ে বলল, আচ্ছা চলো, আমিও দেখি তুমি বাগানে যে কত হাঁটতে পারো। জায়া আফরোজার হাত ধরে এবার বাগানের দিকে যেতে লাগলো। খুশিতে ঝলমল করে উঠল আফরোজা। জায়া ওর মুখের দিকে দেখে নিজের ওড়নাটা ঠিক করে নিল। এই মেয়ের বায়না যেন সব কিছুকে হার মানায়। দুজনে কয়েক মিনিটের মাথায় বাগানে এসে জায়া রোজার হাত ছেড়ে বলল, নাও, বাগানে এসে গেছি, এবার শুধু হাঁটলেই হবে না, কিন্তু দৌড়াতেও হবে। রোজা ওর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে বলল, না, আমি ফুল নিব, কানে দিব। এমন কথায় চোখ বড় বড় হয়ে গেল জায়ার। এইটুকু মেয়ে নাকি ফুল ছিঁড়ে কানে দিবে? শোনো মেয়ের কথা, কি বুঝে এসবের? তোমাকে কে বললো ফুল ছিঁড়ে কানে দিতে হয়? পাপা মাম্মাকে ফুল কানে দেয়, আমি দেখেছি। জায়া এবার হা হয়ে গেল। কি বলবে কিছুই তার মাথায় আসছে না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে হাঁটু গেড়ে বসে পড়ল সে। হাসি পাচ্ছে তার
এখন সেটা চেপে রেখে বলল, তা পাপা মাম্মাকে ফুল কানে দিয়ে দেয়, তাহলে তোমাকে কে কানে দিয়ে দিবে? আফরোজা এবার একটু ভাবুক হলো বোধ হয়। গালে হাত দিয়ে কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, তাই তো, এখন তো পাপা নেই, তাহলে আমাকে কে দিবে? তোমাকে তোমার চাচ্চু দিবে মাম্মা, এদিকে আসো। হঠাৎ নিজের পেছন থেকে রাশভারী গলার আওয়াজ পেয়ে চমকে গেল জায়া। অবাক হয়ে পেছনে ঘুরেই দেখলো কল্প দাঁড়িয়ে আছে হাসি মুখে, পরনে ফর্মাল পোশাক। মনে হয় বাহির থেকে এসে সরাসরি এখানে এসেছে। সে হাত বাড়িয়ে আফরোজাকে নিজের কাছে ডাকছে। আফরোজা ওকে দেখে এক দৌড় দিলে উঠে দাঁড়ালো জায়া। মুখটা একটু সংকুচিত করে বলল, তুমি এখানে? কল্প আফরোজাকে কোলে তুলে বলল, কেন, অন্য কারো থাকার কথা ছিল নাকি? তুমি এমন কেন? হ্যাঁ, সোজা কথা সোজা উত্তর থাকে না তোমার কাছে? তো তুই এমন প্রশ্ন করিস কেন যা সোজা উত্তর দেওয়া যায় না? চোখে কি দেখিস না কোন সময় বাসে আসে? না, চোখে দেখি না, এই জন্যই তো প্রশ্ন করেছি। তোমার মাথায় ধরে না এটা? এদিকে আয় তো দেখি, কেমন চোখে দেখিস না নাকি আমাকে দেখিস না? জায়া এবার কিছুটা রাগে, কিছুটা বিরক্ততে চোখ মুখ কুঁচকে নিল। লোকটা এত তেরা কেন কে জানে। তার বাকি তিন ভাই কত সুন্দর করে কথা বলে, হাসি খুশি থাকে সব সময়। আর একে দেখো, বেটা বিজনেস করতে করতে খিটখিটে হয়ে গেছে। তাদের এত কথার মাঝে আফরোজা কল্পের কোল থেকে একবার এর দিকে তো আরেকবার ওর দিকে তাকাচ্ছে বিভ্রান্ত হয়ে। তার ছোট মস্তিষ্ক বুঝতে পারছে না তারা কি কথা বলছে, তাই এবার বিরক্ত হয়ে নামলো সে কোল থেকে। মাটিতে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে বলল, তোমরা দুজনেই পচা, কেউ আমার কথা শোনে না। কেন মাম্মা, কি হলো তোমার? চলো ওদিকে, তোমাকে এক্ষুনি ফুল দিচ্ছে। বলেই আফরোজার হাত ধরে চলতে লাগলো কল্প। জায়া সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে যেতে লাগলে পেছন থেকে কল্প বলল, এক পাও নড়বে না এখান থেকে। অফিসের লোক এসছে বাবার সাথে দেখা করতে, কিছু ফাইলপত্র সাইন করে চলে যাবে, একটু পর যা। প্রথম বাক্যটা কিছুটা দৃঢ় গলায় বললেও তারপর যেন একটু কোমল কণ্ঠে বলার চেষ্টা করলো। জায়া থমকে দাঁড়ালো। লোক এসেছে মানে তাকে আর যেতেই দিবে না এখান থেকে, যদিও এটা তার দাদির কথা। সে থমকে দাঁড়াতেই জায়ার মাথায় একটা প্রশ্ন আসতেই সে চঞ্চল হয়ে কল্পের কাছে এসে ফিসফিস করে বলল, এ অল্প ভাই, তোমার বিয়ের কথা চলছে নাকি? তির্যিক চাহনি নিয়ে তাকালো কল্প জায়ার দিকে, বলল, আগে আমার নাম ঠিক করবে আদপে, আমি তোর বড় ভাই হই। আর আমার বিয়ে মানে? আমার বিয়ে আর আমি জানি না। কথাই আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। কল্পের ক্ষেত্রেও যেন প্রবাদটাই সত্যি হলো। বিয়ে নামক শব্দ শুনেই কপালে ভাঁজ ফেলে তার উপর জায়ার ভুলভাল নাম নেওয়া। কল্পের অভিব্যক্তি দেখে জায়া একটু মেকি হেসে বলল, না মানে ভাবি আজকে তো তোমার বিয়ে নিয়ে কথা বলছিল, তাই জিজ্ঞেস করলাম আর কি। তা কোন মেয়ের কপাল পড়ানোর কথা হচ্ছে? আফরোজার হাত ছেড়ে হতভম্ব হয়ে তাকালো কল্প এবার জায়ার দিকে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে জায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বিদ্রুপের সুরে বলল, কপাল পোড়া মানে? তুই ননদ হলে বাড়ির বউকে জ্বালা মারবি নাকি? ছে ছে জায়া, এ ছিল তোর মনে? তুই তো দেখি নিজের বাপের বাড়ির বদনাম নিজেই রটাস। তুমি জলজন্ত থাকতে আবার অন্য কারো জ্বালানো দরকার আছে নাকি? তোমার সাথে বিয়ে হলে ও মেয়ে এমনিই জ্বলবে, বুঝছো? তুই এত কনফিডেন্ট কি করে যে আমার বউ জ্বলবে? কারণ তোমার কথা সহ্য করে আমি জ্বলি, তাই। তুই কি আমার বউ? আচমকা এমন কথার ধাক্কায় আহাম্মক হয়ে গেল জায়া। কি যে বলবে কিছুই যেন মাথায় আসছে না এখন। মনে মনে হয়তো বলল, এর সাথে কথা বলতে আসতে চাওয়াই সবচেয়ে বড় ভুল। জায়াকে চুপ থাকতে দেখে সরু চোখে বলল, লিসেন জায়া, বউ আর বোন দুটো আলাদা আলাদা জিনিস, ওকে? হিহি করে হেসে উঠল জায়া। এইদিকে ওদিকে তাকে কল্পের থেকে নিজের দৃষ্টি লুকাতে চেষ্টা করে বলল, ঠিক, একদম ঠিক। তুমি বলছো মানে কথা ঠিকই আছে। আমি একটু বেশি ভাবি। ওদের থেকে কিছুটা দূরে আফরোজা কিছু ঘাস ফুল আর গাঁদা ফুল টেনে তুলছিল। জায়া ওকে দেখিয়ে বলল, ওই যে রোজা কি করছে, আমি বরং ওকে নিয়ে যাই ভেতরে। লোকগুলো মনে হয় এতক্ষণে চলে গেছে। সে ধূপধাপ পা ফেলে রোজার কাছে যেতে লাগলে পেছন থেকে কল্প গম্ভীর আওয়াজে বলল, কি করছিস? সাবধানে যা, পড়ে যাবি তো। কে শুনে কার কথা? জায়া তাড়াতাড়ি করে আফরোজার কাছে যেয়ে ওকে কোলে তুলে চলল বাড়ির ভেতরে। এখানে আর এক মুহূর্ত থাকলে সে আরও রোস্ট হবে বুঝে গেছে। বেটার কথার ধার অনেক। কল্প নিজেও যেতে লাগলো জায়ার পেছন পেছন। তিনজন ভেতরে যেতেই নজরে এলো ড্রয়িং রুমের জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। দাদা দাদি
আশরাফ খান ও তার স্ত্রী মরিয়ম খান, সাথে জাফর খান বসে রয়েছে, পাশেই আবরার খান। জায়া জাফর খানকে দেখে উৎসাহিত হয়ে বলল, আপু তুমি কখন এলে? ভদ্রলোক চোখের চশমাটা ঠিক করে হেসে বললেন, এই তো সবে এসে বসলাম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? এই তো এখানেই ছিলাম। জায়া আফরোজাকে কোল থেকে নামিয়ে দাদির কাছে বসে গেল, সাথে রোজাও দৌড়ে আবরার খানের কাছে চলে গেল, হাতের ফুল দেখাতে লাগলো। কল্প জাফর খানের সাথে কুশল বিনিময় করে সবার সাথে টুকটাক কথা বলে নিজের ঘরে চলে গেল, সাথে মাকে বলে গেল কফি দিতে। জায়া আর এখানে বড়দের মাঝে কি করবে বুঝতে পারল না, তাই কিছুক্ষণ চুপচাপ থেকে সেও উঠে নিজের ঘরের দিকে যেতে লাগলো, কিন্তু পিছন থেকে কল্পনা খান ডেকে বললেন, ওপরেই যাচ্ছিস, কল্পের কফিটা নিয়ে যা। জায়া কোনো কথা না বলে ঘুরে এসে কফির কাপটা হাতে নিয়ে গেল। ওইদিকে কল্পনা খান সবার জন্য চা করে এনে হাতে হাতে কাপ দিতে লাগলেন। সবার হাতে চায়ের কাপ দেওয়া শেষ হলে তিনিও বসে পড়লেন আবরার খানের পাশে। খানিক পর তাকে একটু ফিসফিস করে বললেন, বাবা মা জাফর এখন এখানে আছে, এটাই ঠিক সময় বলে মনে হচ্ছে, বুঝলে তো? না হলে সবাইকে পরে আর একসাথে পাওয়া যাবে না। স্ত্রীর কথায় আবরার খান নিজের আশেপাশে তাকালেন। কথাটা মন্দ লাগেনি তার। বাবা মা তো সকাল সকাল ঘুমিয়ে যায়, জাফারও নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। এখন সবাই বসে আছে একসাথে, হয়তো এখন কথাটা তোলাটাই ঠিক হবে। তিনি নানান কিছু ভেবে গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে বললেন, বলছিলাম যে আব্বা মা, তোমরা সবাই এখন এখানে আসো, তাই আমি কিছু বলতে চাই তোমাদের। বড় ছেলের কথায় আশফাক খান চায়ের কাপে আয়েসে ঠোঁট চুবিয়ে একটু হেসে বললেন, তা কি বলবে বলো না, এ তো কোথাও ঘোরানোর কি আছে? হ্যাঁ, আসলে কথাটা জাফরকে বলা। তোমরাও এখানে আছো, তাই এখন তোমাদের সামনেই বলতে চাচ্ছিলাম আর কি। এ তো হেয়ালি করছো কেন? তুমি নির্দ্বিধায় বলো, কি বলতে চাও মরিয়ম খান? আবরার খান বোধহয় একটু হালকা হলেন। সে এবার সরাসরি জাফর খানকে বললেন, ভাই জাফর, তোমার মেয়ে তো আমাদের পরিবারেরই অংশ। বড় মেয়ে আখির বিয়ে হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এখন ছোট মেয়ের বিয়ের কথা উঠবে। আমি আর তোমার ভাবছিলাম যদি তাকে এই বাড়িতেই রাখা যায়। আমাদের ইচ্ছে গল্প আর জায়ের বিষয়ে ভাবতে। তুমি কি বলো? মুহূর্তেই নিস্তব্ধ, শান্ত হয়ে গেল ড্রয়িং রুমের পরিবেশ। জাফর খান চায়ের কাপে ভাবুক হয়ে চুমুক দিয়ে তাকালেন আশরাফ খানের দিকে। আবরার খান হয়তো ভাইয়ের মনোযোগ বোঝার চেষ্টা করলো। আশরাফ খান আর মরিয়ম বেগম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। কিছু সময় এভাবেই নীরবে কেটে গেলে আশরাফ খান হঠাৎই হো হো করে হেসে বললেন, এটা তো ভালো খবর, খুশির খবর। তোমার এই বিষয়ে কি মত জাফর? জাফর খান এবার মাথা তুলে বললেন, ভাইজান মন্দ বলেনি। মা মরা একমাত্র মেয়ে আমার, সে যদি সারা জীবন আমার চোখের সামনেই থাকে, খুশি থাকে, তাহলে তো আমার খুশি হওয়ার কথা। তার কথায় যেন বুক থেকে পাথর নেমে গেল আবরার খানের। কল্পনার মুখে হাসি ফুটল। আবরার খান খুশিতে বললেন, তাহলে তোমার আপত্তি নেই বলছো? আমার তো নেই, কিন্তু ছেলে মেয়েদের তো মতামত নিতে হবে। তা তো নিতেই হবে। আজকাল কার ছেলে মেয়ে, ওরা মতামত তো লাগবেই। হ্যাঁ, আমি চাচ্ছিলাম তোমাদের সবার মতামত নিয়ে ওদের জানাতে। এখন তোমার মতামত নেওয়া হয়ে গেল, ওদেরকেও এবার জানানো হবে। তুমি জায়ার বাবা, তাই তুমিই না হয় ওকে বলো, আর কল্পকে আব্বা বললেই হবে। এরপর ড্রয়িং রুমে নানান কথা আলাপ আলোচনা হতে লাগলো হাসি মুখে। ভব এসে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। হাতে ধরা ফোনটাতে তার সমস্ত মনোযোগ নিবদ্ধ। কখনো ঠোঁটের কোণে এক চিলতে হাসি, কখনো বা গুনগুন করে মৃদু সুরে গান গাইছে। মাঝে মাঝেই আবার থেমে গিয়ে একাগ্রচিত্তে ভিডিও দেখছে। ঘরের নরম আলোতে তার মুখটা আরো কোমল লাগছে যেন, কিন্তু চোখে লুকানো এক অস্বস্তিতার ছাপ স্পষ্ট। ফোনের স্ক্রিনের আলোর প্রতিফলনে তার চোখ মুখ এক অদ্ভুত ঝলক পাচ্ছে। টেবিলের উপর একটি খোলা বই পড়ে আছে, যেন জায়ার অপেক্ষা করছে। জানালা দিয়ে আসা হালকা ঠান্ডা বাতাস পর্দাটাকে একটু একটু করে দুলিয়ে দিচ্ছে। ঘরের ভিতরে এক শান্ত নিবিড় পরিবেশের ছোঁয়া। জায়ার সম্পূর্ণ মনোযোগ ফোনে থাকলেও সেটা যেন এবার বিঘ্ন ঘটল দরজায় হালকা টোকার শব্দ হলে। সে চমকে উঠে বলল, কে?
পাশ থেকে জাফর খানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আমি বাবা, ভেতরে আসলাম। জায়া উঠে ঠিক হয়ে বসে বলল, আব্বু এসো ভেতরে, দরজা খোলা আছে তো। জাফর খান ধীরে ঘরে ঢুকে বিছানার পাশের চেয়ারে বসে পড়লেন। তার চেহারায় এক ধরনের গাম্ভীর্য লেগে আছে, তবে চোখে মায়া। তিনি ঘরের চারপাশ পর্যবেক্ষণ করে জায়ার দিকে তাকে মৃদু স্বরে বললেন, কি ব্যাপার, টেবিলে বই খোলা আর তুমি বিছানায়? ওই আর কি, পড়তে পড়তে বিছানায় চলে এসেছি। হাসলেন জাফর খান। সে মেয়ের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থাকলে জায়া প্রশ্ন করল, কিছু বলবে? জারি করে এসে ক্লান্ত নও? না ঘুমিয়ে আমার রুমে যে? হ্যাঁ, কিছু তো বলার জন্যই এসেছি, বলা যায়? বলো না, কি বলবে? আমাকে ডাকলেও হতো, আমি যেতাম তোমার ঘরে। জাফর খান একটু নীরব থেকে খানিক ইতস্তত করে শুরু করলেন, জায়া, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই আমরা। তুমি আমার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে মায়ের আদর পাওনি। তোমার মা তো মেয়ে জন্ম দিয়েই চলে গেল। তোমার বড় আম্মুরাই তোমাকে মানুষ করেছে বলা চলে। তারাই তোমার মা ধরতে গেলে। তাদের আমার সবার ইচ্ছা তুমি আমার চোখের সামনে থাকো সর্বক্ষণ। জায়া ভ্রু কুঁচকে বলল, আবু তুমি ঠিক কি বলতে চাও? জাফর খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা তোমার আর কল্পের বিয়ের কথা ভাবছি। কল্প এই পরিবারেরই ছেলে, সে তোমার ভালো মন্দ সব জানে। তুমিও ছোট থেকে ওকে চেনো। আমরা বড়রা সবাই চাই কল্পের সাথে তোমার বিয়ে দিতে। জায়ার চোখ কপালে। সে হতভম্ব হয়ে সাথে সাথেই বলল, কি? কল্প ভাইয়ের সঙ্গে আমার বিয়ে? এটা কিভাবে সম্ভব আব্বু? ও তো আমার ভাইয়ের মতো। জাফর খান শান্ত স্বরে বললেন, যা আমি জানি এটা একটু অস্বস্তিকর শোনাচ্ছে, কিন্তু তবুও তো কাজিন বিয়ে হয়, তাই না? আর সম্পর্কের ভিত মজবুত হয় বিশ্বাস আর পরিচিতিতে। তুমি আর কল্প একে অপরকে চেনো, বুঝো। আমরা বিশ্বাস করি সময়ের সঙ্গে সঙ্গে তোমরাও মানিয়ে নিতে পারবে। জায়া একটু স্বস্তি হয়ে বিছানায় বসে পড়ল। আব্বু এটা আমার জন্য হুট করে মেনে নেওয়া কঠিন, একদমই সম্ভব নয়। এটা কি বলছো হঠাৎ এইসব? জাফর খান মৃদু হাসলেন, সম্ভব নয় কেন? সম্ভব করলেই সম্ভব হবে। তুমি কি বড়দের কথা ফেলতে চাইছো? জায়া এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল। মাথার ভেতর চিন্তার ঝড় বইছে। জাফর খান উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বললেন, তুমি ভেবে দেখো, আমরা তো তোমার ভালোই চেয়েছি, তাই এই সিদ্ধান্ত নিচ্ছি। একটু সময় নিয়ে ভাবো। এ কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। জায়া একা বসে রইল। ভেতরে ভেতরে মনে যেন এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। মনে মনে বলতে লাগলো, ওই কল্পের বাচ্চা অল্পকে বিয়ে করব আমি? কখনোই না। আমি কারো মুখের উপর কথা বলতে পারবো না তো কি হয়েছে? বেটা কল্প ওই নিশ্চয়ই না করবে। কি মুসিবত, কই থেকে আসলো? ভালো লাগে না আমার, ধুর। এখন তো কপালটা আমারই পড়লো মনে হয়। হায় আল্লাহ। নিজের মনে বিড়বিড় করতে করতে বিছানা থেকে নেমে দাঁড়ায় জায়া। পায়ের নিচের ঠান্ডা মেঝের স্পর্শে যেন বাস্তবে ফিরে এলো। দরজা আটকে ওড়নাটা কাঁধ থেকে খুলে ছুঁড়ে ফেললো এক পাশে। মাথার ভেতর তোলপাড় করা চিন্তাগুলো তাকে শান্তিতে বসতে দিচ্ছে না যেন, যার দরুন অস্বস্তিতায় ডান হাতের নখ খুঁটতে খুঁটতে অস্থির ভঙ্গিতে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়চারি শুরু করলো। এ যেন নিজের কথার ভারে নিজের কপালটাই পুড়তে চলছে। সকালেই তো যার সাথে কল্পের বিয়ে হবে বলে ভেবেছিল তাকে নিয়ে কত কিছু বলেছিল, আর এখন সেই অবস্থায় তার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে। নানান ভাবনার সাথে হঠাৎই কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ল জায়া। মস্তিষ্ক অনবরত ঢেউ খেলে যাচ্ছে। বিছানা থেকে ফোনটা তুলে সময় দেখলো মাত্র 10টা 20। দ্রুত ওড়নাটা তুলে নিয়ে কাঁধে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। পায়ের শব্দ না করার চেষ্টা করে হাঁটতে হাঁটতে কল্পের ঘরের সামনে এসে দাঁড়ালো। চারপাশটা একবার চোরের মতো দেখে নিয়ে দরজায় বার কয়েক টোকা দিয়ে বুঝলো দরজা ভেতর থেকে বন্ধ। তা দেখে জায়ের ধৈর্যের বাত ভাঙতে শুরু করলো যেন। বিরক্তিতে ঠোঁট গোল করে গভীর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তারপর কণ্ঠস্বর ভারী করে দরজার দিকে ঝুঁকে বলল, এ কল্প ভাই, অল্প দরজা খুলো, কথা আছে আমার তোমার সাথে। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। নিস্তব্ধতা যেন তাকে আরো উত্তেজিত করে তুলল। এবার নাক ফুলিয়ে ফুসতে ফুসতে নিজেই বিড়বিড় করে বলল, ফাউল বেটা, ঘরে দরজা বন্ধ করে কোন মহামূল্যবান কাজ করছিস? জলদি দরজা খোল। এতটাই বলে রাগে গজগজ করতে করতে পা তুলে দরজায় লাথি মারবে বলে ঠিক তখনই দরজা খুলে গেল, আর তার পা সোজা কল্পের হাঁটুতে গিয়ে লাগলো। জায়া হতভম্ব হয়ে গেল। পায়ের ধাক্কায় কল্প এক চুল নড়েনি, বরং সে ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে রয়েছে।
জায়া দ্রুত পা সরিয়ে এক অপ্রস্তুত মেকি হাসি দিল। মাথা তুলে কল্পের চোখের দিকে তাকাতেই দেখলো কল্প চোয়াল শক্ত করে আছে। আমার ঘরে এসে আমাকে লাথি দিলে? সরি, ভুল হয়ে গেছে। আমার তো মোটেও এটা উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। আমি তো আসলে একটা জরুরি কথা বলতে এসেছিলাম তোমায়। কল্প মুখ শক্ত করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তার গভীর চোখের দৃষ্টি জায়ার উপর স্থির। কোনো কথা না বলে এক মুহূর্তের জন্য তাকে পর্যবেক্ষণ করে নিল, যেন জায়ার মনের ভেতরে কি চলছে তা বুঝতে চেষ্টা করছে। অবশেষে এক পাশে সরে দাঁড়িয়ে দরজা কিছুটা খুলে দিল, জায়াকে ইঙ্গিত করলো ভেতরে আসার। কল্পের ইঙ্গিতে জায়া নির্দ্বিধায় ভেতরে ঢুকলে কল্প দরজা ভিড়িয়ে দিল। শুধু এমনিতেই এ বাড়িতে ছোট থেকে বড় সবাই নক করেই অন্যের ঘরে ঢুকে। সে দরজা ভিড়িয়ে বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে জায়াকে বলল, তা পটের বিবি, কি তো জরুরি কথা শুনে। জায়া ঘরে ঢুকে চারপাশটা দেখছিল। বিছানার উপর খোলা ল্যাপটপ আর ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে থাকা কাগজপত্রগুলো যেন কল্পের কর্মব্যস্ত জীবনের প্রমাণ দিচ্ছে। তবে তার মনোযোগ দীর্ঘস্থায়ী হলো না বেশিক্ষণ। কল্পের কথার জবাবে দ্রুত ঘুরে গেল সে। কোনো কথা না ঘুরিয়ে সিরিয়াস ভঙ্গিতে সোজাসুজি বলল, আমি পটের বিবি নই, বরং মনে হচ্ছে তোমার বিবি হতে চলেছি, কারণ সবাই তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উড়ে পড়ে লেগেছে। মানে? জায়ার কথার কিছু বুঝতে না পেরে আশ্চর্য হয়ে বলল কল্প। জায়া কল্পের মুখের অবস্থা দেখে বলল, হ্যাঁ ঠিকই শুনেছ। দেখো কল্প ভাই, আমি কিন্তু তোমায় বিয়ে করবো না বলে দিচ্ছি আমি। কল্পের মুখে এক মুহূর্তের জন্য বিস্ফোরণের ছায়া পড়লেও এবার বিদ্রুপের হাসি হেসে বলল, তা আমার বোধহয় বইয়েই গেছে তোকে বিয়ে করতে। তোর মতো অবাধ্য মেয়েকে বিয়ে করে বৈশবে কে চাইবে? আর তার থেকে বড় প্রশ্ন হলো, এইসব তোর মাথায় কে দিল? কেন? তোমার ছোট চাচু যান দিয়েছে। সে কি আমার সাথে মজা করে বলে তোমার মনে হয়? কই, আমার তো কেউ কিছু বলে নেই। কেউ এখনো বলে নাই মানে কেউ না কেউ ঠিকই বলতে আসবে। অপেক্ষা করো, নিজেই দেখতেও পাবে আর শুনতেও পাবে। ভ্রু জোড়া কুঁচকে আসলো কল্পের। এই মেয়ে কি বলছে এই রাতের বেলা? যত সব আজগুবি কথাবার্তা ভেবে বিদ্রুপ করে আবারও হেসে উঠল সে। জায়া যেন এতে আরো জ্বলে গেল। কল্পের দিকে এগিয়ে এসে বলল, বিশ্বাস হচ্ছে না তো? তুমি দেখে নিও, আজকে রাতে কেউ না বলতে আসলেও কাল ঠিকই বলবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি তোমায় বিয়ে করব না। কল্প এবার বিছানায় যেয়ে বসতে বসতে বলল, তো তোকে কে বললো আমি তোকে বিয়ে করব? রাতের বেলায় নেশা করে এসছিস নাকি? কল্পের কথা শেষ হতে না হতেই তার দরজায় কড়া নাড়া শব্দ হলো। জায়া হকচকিয়ে সেদিকে তাকিয়ে দরজার দিকে যাওয়ার বদলে তাড়াতাড়ি করে কল্পের কাছে এসে ওর দিকে কিছুটা হেলে ফিসফিস করে বলল, দেখছো, আমি যা বলেছি সেটাই হয়েছে। কেউ এসেছে এবং একই কথা বলতে এসেছে। আমায় লুকাতেও হবে এখন। জায়া কথা শেষ করে ছটপট করে এদিকে ওদিকে তাকাতে লাগলো। কথায় লুকানোর জায়গায় আছে। কল্পের চোখ বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে হা করে একবার দরজার দিকে দেখছে তো আরেকবার জায়ার দিকে। জায়ার কাণ্ড দেখে কৌতূহলী হয়ে বলল, আজব তো, তুই এরকম করছিস কেন? এখানে লুকানোর কি আছে? সোজা হয়ে দাঁড়া বলছে। আরে এবার বুঝো না কিছু, আমাদের বিয়ের কথা চলছে। এখন যদি আমাদের একসাথে দেখে ভাববে আমরা রাজি। সরো এখান থেকে, সরে দাঁড়াও। আমি বরং খাটে নিচে যাই। কল্পকে সরিয়ে দিয়ে জায়া চটপট খাটের নিচে চলে গেল অনায়াসে। কল্প যেন বিশ্বাসই করতে পারছে না কিছু তার সাথে তার ঘরে এসব হচ্ছে। এরই মধ্যে ঘরের দরজা ঠেলে ভেতরে আসলেন আশরাফ খান। তিনি এসে হাসি মুখে বললেন, দাদুভাই বোধহয় কাজে ব্যস্ত ছিল। কল্পের মুখে সৌজন্যময় হাসি টেনে দাদার হাত ধরে ভেতরে এনে কোমল কণ্ঠস্বরে বলল, তেমন কিছু না, তুমি এখন এখানে যে? কেন, আমি কি আসতে পারি না আমার দাদুভাইয়ের ঘরে? আশফাক খানের এমন কথা যেন সহ্য হলো না খাটের নিচে শুয়ে থাকা জায়ার। সে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, দেখো কত সাধু সাচ্ছে। আসল কথাটা বলো না তোমার নাতিকে, ওটাই তো বলতে এসেছো। কল্প বলল, অবশ্যই তুমি আসতে পারো। আমি শুধু বললাম যে কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল কি? তাহলে আমাকে ডেকে নিতে পারতে, তোমার কষ্ট করে আমার ঘর অব্দি আসতে হতো না। জায়া এবার এদের এত সুন্দর সুন্দর কথা হজম করতে পারল না। সে না চাইতেও মুখ থেকে বিরক্তির শব্দ বের করলো একটু জোরেই, সাথে অধৈর্য হয়ে অমনোযোগীতে নড়তে চেষ্টা করলে খাটের সাথে বাড়ি খেলো, যার মৃদু শব্দ কানে আসলো আশফাক খান ও কল্পের দুজনেই। আশফাক খান বললেন, এটা কিসের শব্দ ছিল দাদুভাই? মনে হলো খাটের নিচ থেকে শব্দটা আসলো না। কল্প আর চোখে খাটের দিকে দেখে মনে মনে জায়াকে বেকুব বলল।
তারপর আশফাক খানের দিকে তাকে অবাক হওয়ার ভান করে বলল, কই কোনো শব্দ পেলাম না তো। তুমি মনে হয় ভুল শুনছো দাদাই। তুমি বসো, আসো এদিকে। কল্প বিছানা থেকে সরিয়ে রাখা কাগজপত্রগুলো একপাশে রেখে আশফাক খানকে সরিয়ে দিল। ওইদিকে জায়া শব্দ করার পর মুখে হাত দিয়ে মাথা নিচু করে ছিল, ঠিক সেই সময় দেখলো তার সামনে একটা বড় মশা মেঝেতে ঘুরঘুর করছে। সে চোখ বড় বড় করে মশাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন দেখলো মশাটা এবার উড়ে যেতে চাইছে, তখনই হাত রাখলো মশার ওপর, যেন মশাকে উড়া থেকে আটকানোর চেষ্টা করলো। কল্প একবার মেঝের দিকে তাকালে দেখলো জায়ার হাত দেখা যাচ্ছে। কল্পের কি মনে হলো কে জানে, সে শয়তানি একটা হাসি দিয়ে জায়ের হাতের উপর এক পা রেখে দিল সামান্য ভর দিয়ে। মনে মনে বলল, নে এবার ঠেলার সামনে দেখি কেমন পারিস। বেকুব মেয়ে একটা, খাটে নিচে যাওয়ার দরকার ছিল না, তাও পটের বিবি হয়ে ঠ্যাং ঠ্যাং করে গেল। এখন বুঝ কেমন লাগে। কল্প জায়ার হাতের উপর নিজের শক্ত পা রাখতেই যেন বিদ্যুৎ খেলে গেল জায়ার সারা শরীর। উফ শব্দ করে উঠল সে। চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি, যেন একসঙ্গে রাগ আর অসহায়তার ঢেউ খেলছে। রাগে মুখটা লাল হয়ে গেল যেন এবার। চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করেছে আর নাকটা বারবার ফুলে উঠছে। যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ ঘটবে। সে হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু মনে হলো তার হাতের ওপর কোনো পাথরের ভর বা যা নাড়াতেই পারছে না। ওইদিকে কল্পের মুখে কোনো অনুভূতি না থাকলেও চোখে এক শয়তানির খেলা করছে। সে দাদুর আড়ালে হালকা শয়তানি হাসি দিয়ে বলল,